এবং তদন্তের জন্য যথাযথ আইনি অধিকার নিয়ে দেশের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে আইপ্যাক তথা একটি কর্পোরেট সংস্থা যাকে আমরা এখানে জানি যে চরম দুর্নীতিগ্রস্ত এবং পশ্চিমবঙ্গ সরকার তা কার্যত এরাই চালায়। ব্রোকারি, টেন্ডার, লুট, কাটমানি, সিন্ডিকেট রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে জয়েন্ট ভেঞ্চারে এরা চালায়, এটা আপনারা জানেন। এবং তাদের যে ভারতবর্ষের 10টি জায়গায় একযোগে আইন মেনে ইডির যে তল্লাশি হয়েছিল তাতে পশ্চিমবঙ্গের ঘটনা সবাই জানেন। সেই বিষয় নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মামলা ছিল এবং এই মামলাতে আজকের যে ইন্টারিম জাজমেন্ট এসেছে সে বিষয়ে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল স্পোক্স পারসন গৌরব ভাটিয়া দিল্লি থেকে এবং রাজ্য কার্যালয় থেকে আমাদের যিনি মিডিয়া ইনচার্জ আছেন দেবজিৎ সরকার এবং বিশিষ্ট অর্থনীতিবিদ মাননীয় বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী করেছেন। আমি একটু বিলম্ব হয়ে গেল কারণ আমি আপনার পশ্চিম মেদিনীপুরের দেবরা থেকে এখন ফিরছি। আমার একটু বিলম্ব হয়েছে, আমার আপনাদের সঙ্গে 6টা 10-15 মধ্যে মিলিত হওয়া উচিত ছিল, যা খানিকটা বিলম্ব হয়েছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমাদের পার্টির যে দিল্লি এবং কলকাতা থেকে যে বক্তব্য রাখা হয়েছে তার সঙ্গে সংযোজন করেই বলবো যে আজকের যে অর্ডার এসেছে, ইন্টারিম অর্ডার, বা যেহেতু শুনানি লাইভ হয়েছে সকলে দেখেছেন, তাতে খুব পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে সুপ্রিম কোর্টে খুব দামি দামি লয়ার ইতিমধ্যে তো শত শত কোটি টাকা পশ্চিমবঙ্গের হসপিটালের জন্য উন্নয়ন না করে, চাকরি না দিয়ে, শুধু চুরি দুর্নীতিকে আটকানোর জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে খরচ করা হয়েছে। ঠিক আজকে একইভাবে সর্বোচ্চ যাদেরকে প্রফেশনাল ফিস দিয়ে দাঁড় করাতে হয় তাদেরকে ওনারা দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার, মনোজ বর্মাকে বাঁচানোর জন্য। এবং সেক্ষেত্রে আজকের এই ইন্টারিম জাজমেন্ট, অন্তর্বর্তীকালীন যে জাজমেন্ট এসেছে, তাতে গত 5 বছরের মতো আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত এবং তার যে আমলা এবং তার যে সিপি, ডিজি, সিএস, এইচএস আধিকারিকদেরকে ব্যক্তিগত কাজে এবং চোরেদের পক্ষে ব্যবহার করা, সেক্ষেত্রে একটা উল্লেখযোগ্য প্রাথমিক জাজমেন্ট এসেছে বলে আমার মনে হয়েছে। প্রথমত, ইডির বিরুদ্ধে মামলা সব স্টে করেছেন সুপ্রিম কোর্ট এবং এই যে বিষয় সরাসরি তাতে তারা যা উল্লেখ করেছেন, অবজারভেশন পার্টি না গেলেও ইডির যে আজকে প্রেয়ার ছিল রাজীব কুমার, মনোজ বর্মা এবং ডিসি সাউথ যারা আইপিএস, তাদের বিরুদ্ধে ডিওপিটিকে অ্যাকশন নেওয়ার অর্ডার দেওয়ার জন্য, সাসপেন্ড করার জন্য, সেক্ষেত্রে ডিওপিটি ভারত সরকার তাদের সবাইকে যুক্ত করে মুখ্যমন্ত্রীকে এবং অন্যান্য যারা ছিলেন তাদের সকলকে হলফনামা দেওয়ার জন্য বলেছেন এবং পশ্চিমবঙ্গ সরকার তথা কলকাতা এবং রাজ্য পুলিশকে তারা যা যা অপকর্ম করেছেন সিসিটিভির সামনে, সেই সিসিটিভি সংরক্ষণের দায়িত্ব তাদেরকে দিয়েছে, যাতে তাদেরকেই তাদের অপকর্মের কীর্তিগুলোকে সুপ্রিম কোর্টে আগামী দিনে পেশ করতে হয়। তারা যদি ইরেজ করে মুছে দিয়েও ফেলেন তাতেও প্রমাণ হবে ওনারা মুছেছেন। আর যদি নিজেদের কীর্তিকলাপ যা আমরা দেখেছি বুক ফুলিয়ে
সবুজ ফাইল নিয়ে যা যা করেছেন, তৃণমূলের চোর ডাকাত বিভিন্ন স্তরের ক্যাটাগরির যে চোরেরা আছে একযোগে আইপ্যাক সহ হুক্কা হওয়ার মতো সেদিন বলেছিলেন যে বাংলার বাঘিনী, চোরেদের শিরোমণি। আমরা তো জানতাম, জেনে গেছে জনতা, ফাইল চোর মমতা। আজকে তো শুনলাম তিনি মোবাইল ফোনও চুরি করেন। এত নিকৃষ্ট মানের চোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমার ভাবতে লজ্জা লাগে যে তিনি আজকে সুপ্রিম কোর্টে লাইভ লতে সবাই দেখেছেন যে তিনি মোবাইল ফোনও চুরি করেছেন। এটা একটা নবতম সংযোজন হলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মোবাইল চোর। কাল থেকে স্লোগান ওঠানো যেতেই পারে, জেনে গেছে জনতা, মোবাইল চোর মমতা। আমি একে ওয়েলকাম করি। দ্বিতীয়ত, আপনারা জানেন যে কাউকে না জানিয়ে কার্যত চোরেদের মতো 8 জন সাংসদকে পাঠিয়ে দিয়েছিলেন কর্তব্য ভবনে, স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের দরজার সামনে। দরজা খোলার আগে তো খিঁচ মেরি ফটো সেশন করতে। দিল্লি পুলিশ মিনিট 10 মধ্যেই যা যা ওষুধ দিয়েছেন আইনি পথে, ওদের দরকার ছিল ছবি তোলা, ছবি তুলেছেন। তা আপনারাও দেখিয়েছেন যে কলকাতার আঁচ দিল্লিতে গিয়ে পড়লো, এমন আঁচ গেছে, আজকে ধোঁয়া বেরিয়ে গেছে। যাই হোক, আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা ঠিক করেছিলাম ফাইল, ল্যাপটপ আর আজকে তো যুক্ত হলো মোবাইল ফোন, সেইগুলো উদ্ধারের দাবিতে যাতে মুখ্যমন্ত্রী জমা দেন, সেই দাবিতে আমরা নবান্নর সামনে বসার জন্য আবেদন করেছিলাম হাওড়া পুলিশকে। এরা আবেদন রিজেক্ট করে 15 অথবা 16, যে কোনো দিন 11টা থেকে 5টা। এবং আমরা সিঙ্গেল বেঞ্চে যাই, রাজ্য সরকার তীব্র আপত্তি করেন। আপত্তি করার পরে আজকেও সারাদিন হিয়ারিং হয়েছে। আপত্তি করার পরে একটু আগে অর্ডার আপলোড হয়েছে। মাননীয় বিচারপতি বলেছেন যে আপনারা, উনি পুলিশের কথাই মেনে নিয়েছেন, যদিও পুলিশ প্রথম থেকে কোথাও সামনে পিছনে কোথাও বসতে দিতে রাজি ছিল না। মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা আগামীকাল বসতে পারবো, এটা বলেছেন। আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করি, শঙ্কর ঘোষ বিজেপি করেনি। তাই আমরা এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করছি না। আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে। ডিভিশন বেঞ্চ বিচার করলে ভালো, না করলে আরো অনেক দূর যাওয়ার জায়গা আছে, আমরা যাব। এবং নবান্নর এন্ট্রান্সে 3টে রাস্তা আছে, অপশনাল যে কোনো রাস্তা, যে কোনো ওয়ার্কিং ডেতে আমাদের গণতান্ত্রিক ডেমোক্রেটিক ভাবে বসতে দিতে হবে। আমরা ফাইল, ল্যাপটপ, আজকে যুক্ত হওয়া মোবাইল ফোন, রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রী যেভাবে ডিজিসিপি চিফ সেক্রেটারিকে নিয়ে তার প্রাইভেট সেক্রেটারি গৌতম সান্যালকে নিয়ে চুরি করেছেন, এর জন্য আমাদের লড়াই আমরা করব। এবং ওরা চোরের মতো গেছিল কর্তব্য ভবনে, আমরা বুক ফুলিয়ে যেতে চাই, দিনের আলোয় যেতে চাই, জানিয়ে যেতে চাই। তাই সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট অ্যাকসেপ্ট করে নবান্নর পিছনে মন্দির তলায় আমরা বসছি না। আমরা নবান্নর সামনে বসার জন্য 200 মিটার দূরে বললেও আমাদের আপত্তি নেই। ইটস আওয়ার রাইট, ডেমোক্রেটিক রাইট। আমরা এমএলএ, চোর ডাকাত নই। আমরা লাউড স্পিকার ইউজ করব না, হ্যান্ড মাইক ইউজ করব, পিসফুল্লি বসবো। 11টা থেকে 5টার জায়গায় যদি 2 ঘন্টাও দেয় তাও আচ্ছা, কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আমরা ডিভিশন বেঞ্চে শঙ্কর ঘোষ যাবেন, এটাই আমি আপনাদের জানাবো। সুবিধা, ইডির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছিল তা খারিজ করা হয়েছে, স্টে দেওয়া হয়েছে, কিন্তু সিবিআই ইডির তরফ থেকে যে তদন্ত চলছে সেই তদন্ত বহাল থাকবে এরকমই এখন মনে করা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, তারা তো ক্লিয়ার করে দিয়েছেন, তো লফুল। তার যে সার্চ ছিল, তারা তো ওয়ারেন্ট নিয়েছেন। কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়েছিল মেল করে, সেই ডকুমেন্ট তো প্লেস করেছেন। লাইভ লতে সবাই দেখেছে, লুকানোর কি আছে? লক্ষ লক্ষ মানুষ দেখেছে, কিচ্ছু লুকানো। আজকে পরাজয় হয়েছে এবং হাইকোর্টে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত
প্রচুর দামি দামি লয়ার, তারা 40 লাখ 50 লাখ টাকা করে ফিজ নেয় শুনেছি। তা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, খুব এটা আমাদের কষ্টের টাকা, ট্যাক্সের টাকা, ধার করা টাকা সব চলে যাচ্ছে। সেই আপনার তারা চেষ্টা করেছিল এই মামলাটাকে হাইকোর্টে ফিরিয়ে আনার জন্য। সুপ্রিম কোর্ট এদের কোনো কথাই কার্যত শোনেননি এবং তারা বলেছে এটা ইনস্ট্যান্ট হতে পারে না, প্রেসিডিয়াম হতে পারে না, গোটা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়বে এবং এই সব ধরনের ইনভেস্টিগেটিভ এজেন্সি কোথাও কাজ করতে পারবেন না। সব জায়গায় পুলিশ, ব্যুরোক্রেসি, রাজনৈতিক নেতা, এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী তারা দলবল নিয়ে গিয়ে হামলা করবেন। ইডি তো তার পিটিশনে মারাত্মক অভিযোগ করেছে, তার 3 অফিসারের মৃত্যু পর্যন্ত হতে পারত। মমতা পুলিশ বন্দুক নিয়ে গেছিল, এ কোথাও তো তারা পিটিশনে বলেছে। অতএব রাজীব কুমার, মনোজ বার্মা তারা যে ডাকাতির নেতৃত্ব দিয়েছেন, ফাইল ডাকাতি, ল্যাপটপ ডাকাতি, আজকে নবতম সংযোজন, মোবাইল ফোন চুরি, এই নিকৃষ্টতম কাজ। অর্থাৎ সবাই দেখেছে, উই আর হোপফুল, বাকি সুপ্রিম কোর্ট নিয়ে কোনো কথা না বলাই উচিত। রাজ্য সরকার যা যা চেয়েছিল সবটা রিজেক্ট করেছে এবং সুপ্রিম কোর্ট তার আইনি প্রক্রিয়া মেনে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের হলফনামা দিতে বলেছে। আর পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশকেই বলেছে সেদিনকার সিসিটিভি তো আর বদলানো যায় না, ফরেন্সিকে চলে যাবে, নয় সেদিনকার ঘটনা সিসিটিভি জমা দিতে হবে, দিলে সবাই চোখের সামনে দেখতে পারবেন, ওদের দেওয়া ছবিতেই ওরা দেখতে পাবেন। আর যদি মুছে দেন সে সুযোগ আপনাদের আছে, ইরেজ করে দিতে পারেন, সেটাও আপনারা মুছেছেন, প্রমাণ হবে। অতএব আগামী দিন কপালে দুঃখ আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই চোরেদের গ্যাংয়ের, যারা আজকে রেজিস্টার্ড চোর হিসেবে, ডাকাত হিসেবে, আজকে রাজীব কুমার রিটায়ার করবেন, রিটায়ার হয়তো করবেন, অন্য পোস্টে হয়তো দিয়ে দিবেন, কারণ এখানে তো কেউ রিটায়ার করে না। আলাপন ব্যানার্জি রিটায়ার করেনি, হরিকৃষ্ণ দ্বিবেদীও রিটায়ার করেনি, মনোজ মালভিয়াও রিটায়ার করেনি, মনোজ পন্ত রিটায়ার তো সবে গেছে কদিন আগে, রিটায়ার করেননি, এরা কেউ রিটায়ার করেন না। অর্থাৎ রিটায়ার হয়তো করবেন না, অন্য জায়গায় দেবেন। রাজীব কুমারের স্ত্রীকে তো আবার আগে চুপি চুপি ইনফরমেশন কমিশনের পোস্টে বসিয়ে দিয়ে গেছে। ডবল ডবল চাকরি বলেছিলেন তো 21-এর পর, বলে জিতে এলেই ডবল ডবল চাকরি। ডবল ডবল চাকরি তো 2-3 জনেরই হয়েছে, আলাপন ব্যানার্জির হয়েছে, হরিকৃষ্ণ দ্বিবেদীর হয়েছে, 4টে মেয়ে না 3টে মেয়েকে জামাইকে আইটিসিতে ঢুকিয়ে দিয়ে গেছে। গৌতম সান্যালের রয়েছে, 2টো বেটাই ময়াং জালানের মেট্রো ডিআরিতে কাজ করে, এদের হয়েছে। এবং এরপরে রাজীব কুমারের তো স্ত্রীর আগে রয়ে গেছে রাজীব কুমারের। কিন্তু যাই করুন, আপনাদের পরিণতি খুব খারাপ। এই গ্যাং অফ ডাকাত, এই গ্যাং অফ চোর, গোটা রাজ্য জুড়ে আওয়াজ তুলুন, জেনে গেছে জনতা, মোবাইল চোর মমতা, চোরেদের এনার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে চাকুলিয়াতে আজকে ব্যাপক অশান্তি, ভাঙচুর, আগুন, এই সমস্ত ঘটনা ঘটেছে। ভালো করছে, যা করছে সুন্দর করছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, গতকালে খুব ভালো করছেন, যা করছেন সুন্দর করছেন। তো এতে ইলেকশন কমিশন, আমার ধারণা সাংবিধানিক বডি, বাবা সাহেব আম্বেদকর আর্টিকেল 324-এ এনাফ পাওয়ার দিয়ে গেছে, মাথা নিচু করবেন না। যথাসময়ে ভোটার তালিকা বেরোবে এবং যথাসময়ে নির্বাচন হবে এবং এই নির্বাচনে বাংলার মানুষ উত্তর দিয়ে দেবে। আর নির্বাচন যথাসময়ে করানোর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং ইলেকশন কমিশনের, বিজেপি নয়। কারণ আপনারা সবাই জানেন 5ই মে রাত্রি 12টার মধ্যে যদি নতুন মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী শপথ না নেন, রাত্রি 12টা বেজে 1 মিনিটে কেউ চাক আর না চাক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। সেটা করতে গেলে ফেব্রুয়ারির 4র্থ সপ্তাহে নির্বাচন ঘোষণা করতে হবে। আর 4র্থ সপ্তাহে নির্বাচন ঘোষণা করতে গেলে অ্যাটলিস্ট ফেব্রুয়ারির 3য় সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। অনেকগুলো ফেজ রয়েছে, রিভিশন অব দি ইলেকটোরাল রোল, পাবলিকেশন অব দি ফাইনাল ভোটার লিস্ট, নোটিফিকেশন অব দি ইলেকশন, ডেট অফ ইলেকশন, completion of the counting within stipulated time এবং publication of the gazette
যারা নতুন নির্বাচিত এমএলএ হবে তার তালিকা গেজেট প্রকাশ করা পর্যন্ত দায়িত্ব ভারতের নির্বাচন কমিশন, ভারতের সংবিধান দিয়ে গেছে, এবং এটা টাইম ফ্রেমের মধ্যে আছে। 60 মাস পেরিয়ে গেলে কোন সরকার আপনি চান আর না চান থাকতে পারে না। তাই আগুন লাগাচ্ছে তৃণমূল, এই আগুনে পুড়বে তৃণমূল, বিজেপির কিচ্ছু হবে না। নেতাজির জন্মদিনে পরীক্ষা নিয়ে এবার রাজ্য কেন্দ্র সংঘাত, 23 জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ঘোষণা, পাশাপাশি সরস্বতী পুজো এবং নেতাজির জন্মদিন। আমি জানি না, বিষয়টা জেনে বলবো দাদা। এবং আমি সুকান্তবাবুকে বলবো খোঁজ নিতে। নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি সেবাশ্রয় ক্যাম্প করেছেন আপনার বিধানসভা কেন্দ্রে, আজকে কি বলবেন? আমি প্রথমত বলবো যে উনি তৃণমূল কংগ্রেসের একজন মানে সেকেন্ড ইন কমান্ড, উনি এবং ওনার পিসি মিলেই পার্টিটা চালান, এটা পারিবারিক পার্টি, কোম্পানির মতোই চালান। তা আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ওআরএস এর প্যাকেট বিতরণ করার জন্য। আজকে এই কর্মসূচিতে নন্দীগ্রামের 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপস্থিত ছিল না। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের হলদিয়া এবং মেদিনীপুর ডিপো থেকে এই বাসগুলো আনা হয়েছিল। মেদিনীপুর ডিপো থেকে দেবেন্দ্র অঞ্চল হাতিয়াড়ি মোড়, দায়িত্বে সুকুমার সাউ। দেবেন্দ্র অঞ্চলটা হচ্ছে কাঁথি 3 নম্বর ব্লকের উত্তর কাঁথির। মিদনাপুর ডিপো থেকে বাস এসেছিল ভাজাচাউলি অঞ্চল, কাঁকুরিয়া পার্টি অফিস, দায়িত্বে বিভাস বেজ। এইভাবে বিনা পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল, কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারীর সেবা, চিকিৎসা, পাশে দাঁড়ানো। এটা সারা বছর ধরে হয় এবং আজকে নয়, এটা আমি করে আসছি 2006 সালের 3রা নভেম্বর থেকে। উনি না জানলেও, কারণ উনি তো 11-র পরে এসেছেন, উনার পিসিকে জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি কি করত। অর্থাৎ আজকে 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপেক্ষা করেছেন। 3-4টি পরিবারকে নিয়ে এসেছিলেন ওরা, যারা রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে আছে। নন্দীগ্রামের স্থানীয় মানুষ এটাকে উপেক্ষা করেছেন। আর নন্দীগ্রামের মানুষের এত অভাব নেই ওই প্যারাসিটামলের বড়ি নেওয়ার জন্য ওই পুলিশের চেকিং, মেটাল ডিটেক্টর, অ্যালসিসিয়ান কুকুর শুঁকবে গা, এসব করে ঢোকার জন্য। নন্দীগ্রামের মানুষ এত সস্তা নন। এই মানুষ 235-এর দম্ভ সিপিএম এর ধ্বংস করেছে। ব্রিটিশের সময় নন্দীগ্রামে অত্যাচারী ব্রিটিশের দারোগাকে খড়ের গাদার ভিতরে ঢুকে পুড়িয়ে দিয়েছিল। এই নন্দীগ্রাম স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা নিয়েছে। পরবর্তীকালে বাম আমলে 1982 সালে নন্দীগ্রাম আন্দোলনে একটি কলেজের ছাত্র, সীতানন্দ কলেজের ছাত্র শহীদ পর্যন্ত হয়েছেন। এখানকার বড় বড় মাপের নেতারা রাজ্য স্তরে নেতৃত্ব দিয়েছেন নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়ে। অতএব নন্দীগ্রাম না থাকলে ওনার পিসি মুখ্যমন্ত্রী হতেন না, উনি দিল্লি থেকে কলকাতাতে আসার সুযোগও পেতেন না। উনি যে 11-21 জুলাই প্রথম ওনার আবির্ভাব হলেন, আবির্ভাব দিবস 21 জুলাই, সেই বছর প্রথম ব্রিগেড প্যারেড ময়দানে বৃষ্টির মধ্যে ওই ডিম ভাত উৎসব হয়েছিল। আমিও ছিলাম, আমার হাত থেকে মাইকটা কাড়িয়ে ওনার হাতে নিয়ে নিয়েছিলেন মুখপাত্র, যিনি সারাদিন বলেন বাড়িতে বসে, তা তিনি নিয়েছিলেন। যাই হোক, আমি নাম করতে চাই না। অতএব নন্দীগ্রামের মানুষ উপেক্ষা করেছেন। উনি কিছু কথা বলেছেন, আমি সাধারণত ওনার কথার প্রতিক্রিয়া দিই না। উনি বলেছেন যে ডায়মন্ড হারবার মডেল কেমন এটা বিজেপি দেখুক, এবং উনি একবারও আমার নাম উচ্চারণ করেননি। বিজেপিকে এবং বিজেপির এমএলএদেরকে বা বিজেপির নির্বাচিত লোকদেরকে, কেন্দ্রীয় সরকারকে অ্যাটাক করেছেন। আমি ঠিক একইভাবে উনাকে, যেহেতু আমি ওই এলাকার বিধায়ক, রিপ্রেজেন্টেটিভ, কার্যত আমাকে টার্গেট করে লক্ষ্য করেই ওনারা এখানে এটা করেছেন।
আমি ওনাকে প্রথম প্রশ্ন করি যে আপনার পিসিমণি 1,08,000 ভোট পাওয়ার পরেও নন্দীগ্রামে আসেননি কেন, উনার প্রতিশ্রুতি পূরণ করেননি কেন? যে নন্দীগ্রামের জন্য সিঙ্গুর তো ফ্লপ এবং ফেল কেস, সিঙ্গুর আন্দোলনে আমারও সমর্থন ছিল না, মুখ ফুটে না বললেও ভিতর থেকে আমরা কেউ সমর্থন করি। টাটাকে তাড়ানোটা কোনো মানে মমতা ব্যানার্জির সেদিনের সমর্থকরাও কিন্তু মন থেকে মেনে নেয়নি। সিপিএম যে কায়দায় আন্দোলনকারীদের উপরে লাঠি চালিয়েছিল তার বিরোধিতা প্রতিবাদ হয়েছিল, তাপসী মালিকের ধর্ষণ, খুন ইত্যাদির প্রতিবাদ হয়েছিল, নিরীহ কৃষক বর্গাদারদের গ্রেপ্তারের প্রতিবাদ হয়েছিল, কিন্তু টাটা চলে যাক এটা কেউ চায়নি সেদিন। সেই কারণে আমি ওই আন্দোলনে শরিক ছিলাম না, যুক্ত ছিলাম না। আপনারা আমার কোনো ভূমিকা সেখানে দেখতে পারবেন না। 2 দফায় যে আন্দোলন করেছিল সিঙ্গুরে, কিন্তু নন্দীগ্রামের আন্দোলন ছিল বর্ষতা বিরোধী আন্দোলন। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজে তিনি বলেছিলেন অপ্রথাগত চিঠি, এইচডিএ নবী অধিগ্রহণের চিঠি দিতে পারেন না। এবং 14ই মার্চ 2007-এর পরে 19শে মার্চ তৎকালীন জেলা শাসক অনুপ আগরওয়ালকে দিয়ে প্রত্যাহার করা হয়েছিল আপনার এই নোটিফিকেশন। আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, 15 বছর মুখ্যমন্ত্রী কি কি দিলেন? মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে 12 সালের 14ই মার্চ এসে বলে গেছিলেন শহীদ মিনার বানাবো, সুদৃশ্য হয়নি। গোকুলনগরে 12 ক্লাস স্কুল বানিয়ে দেব, রেসিডেন্সিয়াল, করেননি। সোনাচূড়াতে আইটিআই বানাবো, করেননি। গত নির্বাচনের সময় ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। হ্যাঁ, আমি জিতেছি 2000 ভোটে, কিন্তু মুখ্যমন্ত্রী তো আপনি হয়েছেন। 1,08,000 ভোট তো নন্দীগ্রামের মানুষ আপনাকেও দিয়েছে, আমাকে যেমন 1,10,000 ভোট দিয়েছেন। আপনি মনে হয় জানেন না, 2009 সালে আমি এমপি হওয়ার পর থেকে প্রত্যেক বছর এমপির কাজের খতিয়ান প্রকাশ করি, আর আমি এমএলএ হিসেবেও আমার কাজের খতিয়ান আমি প্রকাশ করি। আমি কয়েক মাস আগেই, যারা জেলার সাংবাদিক আছেন তারা জানেন, রেয়াপাড়া কমিউনিটি হলে আমি আমার কাজের খতিয়ান প্রকাশ করেছি। আপনি যদি আপনার মেল আইডি দেন, আপনার বাড়িতে তো বা অফিসে আমি তো যাওয়া ঠিক হবে না অনুমতি ছাড়া, তাহলে আমি কাউকে দিয়ে আপনার অফিসে পাঠিয়ে দেব। 2009 সাল থেকে অদ্যবধি প্রত্যেক বছর আমার যেটুকু, আমি তো বিরোধী দলের এমএলএ, আগে 60 লাখ ছিল, এখন 70 লাখ টাকা দেয় বিইউপিতে। আমার প্রত্যেকটা ইঞ্চিতে আমি কমা পূর্ণচ্ছেদ করে সমস্ত ছবি, ফটো, কাজের তালিকা করে দিই। আপনাকে এগুলো মিস ইনফরমেশন করেছে। আপনি যাদের নিয়ে আজকে ঘুরেছেন তারা সব খুনি, 1.5 বছর করে জেল কাটা। সুফিয়ান, আবু তাহের, শাহউদ্দিন, শামসুল, এরা সমস্ত ওখানকার নোটোরিয়াস ক্রিমিনাল। আপনার উচিত ছিল দেবব্রত মাইতি 2021 সালে বিজেপিকে ভোট দেওয়ার জন্য হিন্দু চিল্লগ্রামে খুন হয়েছিল, তার বাড়িতে গিয়ে ক্ষমা চাও। আপনার উচিত ছিল 2024-এ 23 মে লোকসভা ভোটের একদিন আগে মধ্যরাত্রে শিডিউল কাস্ট মহিলা 65 বছরের মনসা বাজারে রথিবালা আড়ি খুন হয়েছিল, তার বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়া। আপনি সঙ্গে কাদের নিয়ে ঘুরলেন? যারা 1.5 বছর ধরে জেলে ছিল দেবব্রত মাইতির মার্ডারের কেসে, সেই লেখগুলোকে নিয়ে ঘুরলেন। আপনি বললেন দিল্লি থেকে কি এনেছি। দিল্লি থেকে যেটা এনেছি দেখুন, জেলিংহামের প্রজেক্ট আপনার মুখ্যমন্ত্রী করেননি। 2000 কোটি টাকা সোনাচূড়ার জেলিংহাম প্রজেক্টকে ভারত সরকার নিয়েছে, এবং 2025-26 অর্থবর্ষে 2000 কোটি টাকা ভারত সরকার দিয়েছে ওখানে জাহাজ তৈরি এবং জাহাজ রিপেয়ারিং এর জন্য ভারত সরকার। আপনি বলেছেন, দেখুন পার্লামেন্টে কোশ্চেনের উত্তর জেলিংহামে, আপনি বলেছেন যে দিল্লি থেকে কি এনেছেন। আপনার পিসি একটা রেল প্রজেক্ট দিয়েছিল ফুরফুরা শরীফ আর নন্দীগ্রাম, জমি দিলে চাকরি পাবে। আপনার পিসি হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গেল রেল মন্ত্রক, তারপরে কাজ বন্ধ হয়ে গেল, আপনার বন্ধ হয়ে গেল। আমি
মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে দিয়ে আমি নতুন করে এই রেল প্রজেক্ট চালু করি এবং থ্রু হাইকোর্ট রেল আপিলে যায়নি। 834 জন রেলে গ্রুপ ডিতে চাকরি পেয়েছে নন্দীগ্রাম থেকে এই 4 বছরে নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে, অশ্বিনী বৈষ্ণবের রেলমন্ত্রীতে 834 জন চাকরি পেয়েছে। সব থ্রু কোর্ট কেস, কিন্তু যায়নি। নন্দীগ্রাম রেল প্রজেক্টে 315 কোটি টাকা স্যাংশন করেছে ভারত সরকার, 175 কোটি টাকার কাজ কমপ্লিট হয়েছে। আমি মাননীয় সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করব, আর 6 একর জায়গা দরকার রেলটা চালানোর জন্য। আপনারা জমি দিচ্ছেন না, আপনি দয়া করে 6 একরের জমিটা দিয়ে দেন। ভারত সরকারের জাতীয় জলপথ রামেশ্বরমের মতো ফোল্ডিং ব্রিজ করতে চায় হলদিয়া নন্দীগ্রামের সংযোগকারী। আপনারা অ্যাপ্রোচ রোডের জন্য জমিটা অধিগ্রহণ করে দিন। আপনি জানেন না তাই এসব কথা বলেছেন। আমি আপনাকে বলি যে নন্দীগ্রামের মানুষ কি করবে আমি কোনোদিন বলি না, ওখানকার আমি আত্মীয়, দায় দরকারে প্রত্যেক দিন মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি আমার সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে। বিরোধী দলনেতা হাতে খুব বেশি ক্ষমতা থাকে না। একজন বিরোধী দলের এমএলএ এখানে কি তাকে সরকারকে ভিডিও ফোন ধরে না, ডিএম তো দূরের কথা। সেই পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়েও আমি মানুষের সঙ্গে ওখানে আছি কিনা দল যদি প্রার্থী করে প্রমাণ হবে। বিজেপি কাকে প্রার্থী করবে আমি বলতে পারি না, কারণ এটা আপনাদের পার্টিতে আপনারা মাইকে বলে দিতে পারেন। আপনি এবং আপনার পিসি দুজনের অথরিটি আছে, যাকে খুশি বাদ দেওয়ার, যাকে খুশি যুক্ত করার। বিজেপির কারোর অথরিটি নেই, সে বলতে পারে সে কোন সিটে দাঁড়াবে। কিন্তু পার্টি যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি বিধানসভা ভোটে দাঁড়াবেন কিনা, আমি সেক্ষেত্রে বলবো পার্টি যা সিদ্ধান্ত নেবে তাই। পার্টি যদি জিজ্ঞেস করে যে আপনাকে যে কোনো সিটে, যেটা রিজার্ভ নয়, কারণ এসসি বা এসটি রিজার্ভ সিটে আমি দাঁড়াতে পারবো না, আপনাকে যে কোনো সিটে লড়তে হবে ইনক্লুডিং ভবানীপুর, সেক্ষেত্রেও আমি বলবো পার্টির যা নির্দেশ সেটা পালন করব। আমি চিরদিনই তৃণমূল করেছি, বিজেপি করছি, পার্টির ডিসিপ্লিন ওয়ার্কার। পার্টির ভিতরের কোনো কথা বাইরে বলি না, পার্টির কোনো সহকর্মী সম্পর্কে বাইরে মন্তব্য করি না। এটা আমার প্রিন্সিপালের মধ্যে পড়ে। আমি এই নীতিতে বিশ্বাস করি, আমি এই শৃঙ্খলা মানি। যদি পার্টি বলে আপনাকে অপশন দিচ্ছি কোথায় আপনি লড়বেন, আমি তাহলে বলবো যে আপনারা যদি আমাকে অপশন দেন যে কোনো সিটে লড়ালে আমি লড়তে রাজি আছি। এবং সেক্ষেত্রে পার্টি যদি আমাকে ভবানীপুরে লড়তে বলে তাতেও রাজি আছি, নন্দীগ্রামে লড়তে বললে তাতেও রাজি আছি, না লড়তে বললেও রাজি আছি, প্রচার করতে রাজি আছি। অতএব বিজেপি ওখানে সমর্থন কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা আপনার নোটিশে আমি দিচ্ছি। 2021 সালে 1956 ভোটে আমি জিতেছিলাম। 2023 রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে, 17টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টাতে বিজেপি জিতেছে, 2টো পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছে। 2024 লোকসভা ভোটে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি 8,200 ভোট লিড পেয়েছেন নন্দীগ্রাম থেকে। আর 2024 শেষ থেকে অদ্যাবধি মোট 33টা সমবায় সমিতির ভোট হয়েছে রাজ্য পুলিশ দিয়ে, তার মধ্যে 29টাতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত লোকেরা জিতেছে, আপনার চোরেরা হেরেছে। আগামীও যে ভোটের আগে 2-3টে সমবায় আছে সেখানেও নন্দীগ্রামের লোক যোগ্য জবাব আপনাকে দেবে। এবং 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে ন্যূনতম 19,560 বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, পদ্মফুল প্রতীকের মনোনীত প্রার্থী নন্দীগ্রাম থেকে জিতবে চোরেদের হারিয়ে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি এখন হয়তো রাস্তায় আছেন, বাড়িতে পৌঁছে আপনার পিসি মমতা ব্যানার্জিকে বলবেন নন্দীগ্রামে আরেকবার লড়তে। ওনাকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে চাই। ভবানীপুরেও হারাবো, আর নন্দীগ্রামে যদি মমতা ব্যানার্জি লড়েন সেখানে মমতা ব্যানার্জিকে হারাবো।
আর আপনাকে যারা তথ্য দিয়েছে সমস্ত ভুল তথ্য, আপনি যে যে কথাগুলো বলেছেন আমি সাধারণত উত্তর দিই না। আমি আজকে আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, বিশেষ করে মানুষের পাশে থাকা এবং উন্নয়নের ক্ষেত্রে। আর আপনি দয়া করে আপনার অফিসের অ্যাড্রেস জানি আমরা, পুলিশ ঢুকতে দেবে না, মেল আইডি পাঠিয়ে দেবেন, পেন ড্রাইভে সম্প্রতি যে উন্নয়নের খতিয়ান আমি প্রকাশ করেছি প্রতি বছরের মতো, সেটা আপনার কাছে আমি পাঠিয়ে দেবো। আপনি তাহলে সেটা দেখে আপনিও যেভাবেই হোক জিতেছেন, কিভাবে জিতেছেন সেটা কোর্টে বিচারাধীন, তাই আর মন্তব্য করলাম না, হাইকোর্টে বিচারাধীন। তা অভিজিৎ দাস ববি সেখানে কেস করেছেন এবং ইলেকশন কমিশন সিসিটিভি ক্যামেরা টেম্পারিং হয়েছে ফলতাতে ডায়মন্ড হারবারে, সেটাও লিখে দিয়েছে। তা সেটা সেখানে বিচার্য, সেটা নিয়ে আমি বলবো না। যেভাবেই হোক আপনি জিতেছেন, তাই আপনাকে আপনারও এখান থেকে যদি কিছু শেখার থাকে আপনি শিখবেন, মেয়াদ থাকলে নেবেন, ঠিক আছে? আপনি আমার বিধানসভা কেন্দ্রে আসার জন্য স্বাগত। আশা করি কোনো অসুবিধা হয়নি এবং খুব ভালোভাবে এসেছেন। আপনার এবং আপনার পরিবারের কুশল কামনা। পূর্ব মেদিনীপুরে পুলিশ ফাঁকা। ফারাক্কায় শুনানি স্তব্ধ রয়েছে এবং তার সঙ্গে সেখানকার যে মূল অভিযুক্ত যিনি সব ভাঙচুর করেছিলেন মনিরুল ইসলাম, তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। নাম এফআইআর দেয়, গ্রেফতার করবে কেন? শুভেন্দু অধিকারীর গাড়িতে পেট্রোল ডিজেল দিলে শুভেন্দু অধিকারীকে 109 মামলায় আসামি হতে হয়। আপনি কোথাও দেখাতে পারবেন 109 মামলার সঙ্গে দাঁড় করাতে পারবেন এই মামলা? আপনি এই রাজ্যে আছেন যে রাজ্যের ডিজি এবং সিপি চুরি করতে যায়, মোবাইল চোর, কি নিকৃষ্ট মানের চোর! এত ভিখারি জানতাম না। ইডির ফোনগুলো মনে হয় দামি ফোন, আইফোন মনে হয় নতুন যে বেরিয়েছে। অত দামি ফোন তো আমার নেই, আমার আইফোন আছে 60-70 হাজার টাকা দাম। মুখ্যমন্ত্রী যে ফোন ব্যবহার করেন অত দামি নেই, তো 2.5 লাখ টাকার ফোন আমি দেখেছি ওনার হাতে ছিল। একটা না তিনটা আছে জানি না। আপনার দুটো ঘড়ি দেখছে, এটা ঘড়ি না কি জানি না। তো ঠিক আছে, ভালো থাকবে। এসআইআরের প্রাক্তন বিদেশ সচিব তাকে ডাক দিয়েছে এসআইআর। আপনাকেও ডাকতে পারে, ভুল যদি লিখে দেন কটা আপনি যদি 85 বছর না হন, অসুস্থ না হন, আপনি অ্যাপ্লাই করে দেবেন। যার অসুবিধা আছে, আমি দিল্লিতে আছি, যে আসতে পারবো না, ভার্চুয়ালি করে দেবেন। অসুস্থ আছেন, আসতে পারবেন না, ইলেকশন কমিশনের বাড়িতে লোক পাঠিয়ে দিচ্ছে, সব অপশন দিয়েছে। অল অপশন আর ওপেন। কোঅপারেট করুন, ইলেকশন কমিশনকে কোঅপারেট করুন। বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মুক্ত করতে হবে, কোঅপারেট করতে হবে, ঘুষপেটিয়া তাড়াতে হবে। দেশের প্রশ্ন, আগামী ভবিষ্যতের প্রশ্ন, আপনার ছেলে মেয়েদের প্রশ্ন, আপনার ভাইপো ভাইজিদের প্রশ্ন, আপনার নাতি নাতনিদের প্রশ্ন। সবাই কোঅপারেট করুন। ডিজিপির আইনজীবী অনেক বাধার সম্মুখীন হচ্ছেন। ফর্ম 7 নেই, ভাঙচুর, অবরোধ বিভিন্ন জায়গায় দেখা গেল। আমি শুরুতেই বলেছি, করছে, ভালো করছে, ভালো করছে ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার, রাজ্য পুলিশ বুঝে নেবে। বিজেপি দর্শক, এটা যে মহাজঙ্গল রাজ চলছে সবাই জেনে গেছে। আমি আপনাকে আবারও বলছি, ফেব্রুয়ারির 3য় সপ্তাহে যদি ভোটার লিস্ট পাবলিকেশন না হয়, নির্বাচন করতে পারবে। আর নির্বাচন না করলে মন্ত্রিসভা হবে, মন্ত্রিসভা না করলে রাষ্ট্রপতি শাসন করলে আগাতে হবে না, চাইতে হবে না, এমনি যাবে। আর যেদিন থেকে এদের হাতে ক্ষমতা চলে যাবে, সিপিএম তো ধকধক করে এখনো আছে, 5.5% ভোট পেয়েছে লাস্ট লোকসভাতে, ঠিক আছে, ধুকধুক করে 200-500 লোক হয়, ব্রিগেড ডাকলে 40-50 হাজার লোককে জড়ো করে গোটা রাজ্য থেকে। এখনো পার্টি হিসেবে কিছু কর্মী, পুরনো বয়স্ক লোকজন আছে, কিন্তু এদের তো 1 মিনিট লাগবে না, হাওয়া হয়ে যাবে। আপনি পুলিশ তুলে নিন, হাওয়া হয়ে যাবে। আপনি বলুন, আজকে যে তৃণমূলের একজন সাংসদ এলেন, আমি গোলাঘাটের ওপারের হিসাবটা জানি না, আমি কৌস্তব বাগচি অ্যাডভোকেটের পোস্ট দেখছিলাম, 3000 ফোর্স ডিপ্লয় করেছে, কোনো দরকার ছিল? কোন রাস্তায় কোথাও কেউ একটা শব্দ বলেছে? কোথাও বিজেপির কোনো পতাকা, কোথাও পার্টি অফিসে দাঁড়িয়ে লোক জড়ো করা, কোনো ঝামেলা অশান্তি কেউ করেছে? নন্দীগ্রামে এমন এমন এলাকার উপর দিয়ে আপনি গাড়ি করে গেছেন, সেই এলাকা আপনার দল নেই, আপনি এন্ট্রি নিয়েছেন খোদামবাড়ি 2, এই বিজেপির দুর্গ।
সব গ্রাম পঞ্চায়েত বিজেপি। তারপরে ঢুকেছেন হরিপুর বিজেপি ছাড়া অন্য কেউ নেই। তারপরে ঢুকেছেন নন্দীগ্রাম প্রপারাঞ্চল, বিজেপির পঞ্চায়েত। আমাদের সকলকে আমি বলে দিয়েছিলাম কিচ্ছু করার দরকার নেই, কোনো প্রশ্নই নেই, কেন গুরুত্ব দেবেন? লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, লড়াই রাজনৈতিক লড়াই, লড়াই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অপশাসনের কুশাসনের বিরুদ্ধে, কোনো ব্যক্তিগত লড়াই নয়। আর এদের পাতা ফাঁদে পা দেবেন না, এদের পুলিশ নির্ভর। এরা সবসময় সুযোগ খোঁজে পুলিশকে কিভাবে ব্যবহার করবে। যেদিন রাষ্ট্রপতি শাসন হবে পুলিশ চোখ পাল্টি করবে। এই যে পুলিশ আজকে এদের এইসব কাণ্ড করছে, জুতো বইছে, ব্যাগ বইছে, দড়ি ধরে দাঁড়িয়ে আছে, কোনো লোক নেই রাস্তায়, দেখান না টিভি। কেন ফেসবুক লাইভ করতে করতে 5 বার 6 বার করে বন্ধ করছিলেন? লোকগুলো ছিল না বলে। সবাই আমি তো দেখিনি ফেসবুক, যারা দেখেছে আমাকে ছেলেরা রিয়াক্ট করছে। আমার তো ডাইরেক্ট রিচ রয়েছে, হাজার হাজার লোকের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশন হয় ফেসবুকে, মানে হোয়াটসঅ্যাপে হয়, চ্যাটিং হয়, আমি দেখি, ব্লুটিক পড়ে। তা আমি দেখছিলাম লোকজনই বলছিল এই ফেসবুক করতে করতে 8 বার 10 বার ড্রপ করে দিচ্ছে, মানে লোক নেই রাস্তায়, দড়ি আছে লোক নেই। এই পুলিশই দেখবেন এই দড়ি দিয়ে আপনাদের কোমরে বেঁধে নিয়ে আসবে। ডিজিপির আইনজীবী আজকে বলছেন যে Z+ প্রোটেক্টে ছিলেন, তাই তিনি গিয়েছিলেন সেখানে। ডিজিপি আইনজীবী বলছেন যে Z+ ক্যাটাগরি প্রোটেক্টে ছিলেন, তাই তিনি সেখানে গিয়েছিলেন। ডিজিপি কখনো Z+ প্রোটেক্টেড থাকতে পারে না। ব্লু বুকে কোথাও লেখা নেই যে Z+ ক্যাটাগরির ডাইরেক্টর অফ সিকিউরিটি থাকতে পারে। ডিজিপি কে এবং ডিজিপির লয়ারকে উইথ রিগার্ডস আমি বলবো ব্লু বুক পড়ুন। ব্লু বুকে পরিষ্কার বলা আছে যে Z+ সিকিউরিটির ক্ষেত্রে কে করবে। ডিজিপি সরকারি প্রোগ্রামে থাকবেন বাধ্য। মুখ্যমন্ত্রী বিদেশে গেলে, দিল্লি গেলে তাকে ছাড়তেও যাবেন, সিঅফ করবেন, তাকে রিসিভও করবেন, এগুলো উনি করতেই পারেন। কিন্তু ইন কোশ্চেন অফ ব্লু বুক সেখানে Z+ ক্যাটাগরির ক্ষেত্রে ডাইরেক্টর অফ সিকিউরিটির উপরই দায়িত্ব নষ্ট করা হয়েছে। সেখানে কি ক্যাটাগরির কতজন থাকবেন, আইপিএস কত, ডিএসপি কত, পরিষ্কার বলা আছে। আপনি গেছিলেন, মমতা ব্যানার্জি ফোন করে ডেকেছে, এই রাজীব, এই মনোজ চলে এসো, চুরি করতে যাব। গ্যাং অফ চোর, গ্যাং অফ ডাকাত ভারতবর্ষের সংবিধানকে ডাকাতি করতে গেছে, চোরেদের প্রোটেক্ট করতে গেছে। গোটা পশ্চিমবঙ্গ স্লোগান দিচ্ছিল, জেনে গেছে জনতা, ফাইল চোর মমতা। আজকে তো হাইকোর্ট দেখার পরে অবাক আমরা, এই নিকৃষ্ট মানের চোর মমতা ব্যানার্জি আর রাজীব কুমার মোবাইল ফোন পর্যন্ত চুরি করে নিয়েছে। লজ্জার হার কোনো জায়গা নেই। কলকাতা পৌরসভার 109 নম্বর ওয়ার্ডের বিএলও অশোক দাসের স্ত্রীর বিস্ফোরক অভিযোগ যে শাসক কাউন্সিলর ও তার সহযোগী রাজু বিশ্বাসের ক্রমাগত হুমকির জেরে তিনি আত্মহত্যা করেছেন। কলকাতা এখানে যদি যা ঘটে থাকে, কিছু অসুস্থ, কিছু অ্যাক্সিডেন্ট হয়ে থাকতে পারে, যেখানে যা চাপ নিতে পারেননি সেটা তৃণমূল কংগ্রেসের জন্য। এটা প্রথম দিন থেকে সবাই বলেছে, আমরাও বলেছি, কারণ এখানে রাজ্যের বিরোধীদের কোনো সুযোগ নেই কাউকে চাপ দেওয়ার। আর আমাদের পার্টি, আমি যে পার্টি করি সেই পার্টি তো এই নীতিতে বিশ্বাসই করে। এবং এই কারণে বাকি 11টা রাজ্য থেকে কোনো অভিযোগ আসেনি, ইনক্লুডিং তামিলনাড়ু। শুধু পশ্চিমবঙ্গ থেকে অভিযোগ এসেছে। কোন রাজ্য থেকে কোনো অভিযোগ কেউ করেনি, না শাসক না বিরোধী। আমরা তামিলনাড়ুতে বিরোধী আমরা করি, উত্তরপ্রদেশে ওরা বিরোধী, সমাজবাদী পার্টি, ওরা করে। 12টা স্টেটে কোনো অভিযোগ নেই, শুধু পশ্চিমবঙ্গ। এবং আমার মনে হয় সুপ্রিম কোর্টের আজকে যে মন্তব্যগুলো, অবজারভেশনগুলো, যে এটা নজির পশ্চিমবঙ্গে। এবং আমি SGরও সওয়াল জবাব দেখছিলাম, তিনি যেভাবে রাজীব কুমারের বাড়িতে সিবিআই রেডের কথা তুলেছেন, পঙ্কজ শ্রীবাস্তবকে থানায় আটকে রাখার কথা বলেছেন, তৎকালীন সিবিআই অফিসার, ধর্ণা দেওয়ার কথা বলেছেন, এবং একটার পর একটা উদাহরণ দিয়ে তিনি কি কায়দায় এখানকার মুখ্যমন্ত্রী এবং তার পার্শ্বদরা চলছেন, এটা একবার নয়, এটা শেষ হওয়া দরকার আছে। এবং আমার বিশ্বাস ভারতবর্ষের জুডিশিয়ারি, সংবিধানের একটা বড় স্তম্ভ, তারা এর ইতি টানবেন। বাকি টাকা পশ্চিমবঙ্গের জনতা, জনার্দন, গণদেবতা না, তারা ইতি টানবেন। আমি আশা করি ইডির যে আইনি লড়াই বা ভূমিকা দেখার পরে অন্তত ইডির উপরে আর এই মাকু যে কটা আছেন, হিন্দু ভোট কেটে
হিন্দু ভোট কেটে তৃণমূলকে রাখতে চান, আর আঙুল তুলবেন না। আর সন্ধ্যাবেলা যারা টিভিতে গিয়ে টক শোতে গিয়ে সেটিং এটিং ফিটিং এসব বলেন, দয়া করে বলবেন না। ইডি যে ধরনের লড়াই করেছে এবং আজকের যে পিটিশন, প্লিজ সাসপেন্ড ডিজিপি রাজীব কুমার, সিপি মনোজ বার্মা, ডিসি সাউথ প্রিয়ব্রত ইমিডিয়েটলি, স্টার্ট ডিপার্টমেন্টাল প্রসিডিংস, সুপ্রিম কোর্ট শুড টেক আপ দ্য ইস্যু এবং সুপ্রিম কোর্ট ডিওপিটিকে নির্দেশ দিক এ সংক্রান্ত বিষয় নিতে, যেহেতু তারা সেন্ট্রাল ক্যাডারের অফিসার। এই পিটিশনের ছত্রে ছত্রে ইডি যে সংবিধান বাঁচাতে চায়, ইডি যে তাদের দেওয়া অধিকারকে সুরক্ষিত করতে চায় এবং জিরো টলারেন্সের নীতিতে তারা আইনি লড়াই করছে। আমি ইডির এই লড়াইকে হ্যাটস অফ জানাই। বাকিটা কোর্টের উপরে। কোর্ট কোনো রাজনৈতিক দল চালায় না, কোনো সংস্থা কোনো রাজনৈতিক দল চালায় না। তাদের এই লড়াই পশ্চিমবাংলার মানুষ যেটা চেয়েছিলেন, যে যদি আজকে সংবিধান প্রদত্ত ক্ষমতার অধিকারী কেন্দ্রীয় এজেন্সির উপরে এই হামলা হয়, রাজ্যের প্রশাসনিক কর্তৃক চিফ সেক্রেটারি, ডিজিপি, সিপি, মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি, একাধিক আইপিএস তাদের নেতৃত্বে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সেই লড়াইটা ইডি যথাযথভাবে করেছেন। বাকিটা আমরা 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সেকেন্ড হিয়ারিং এবং ফাইনাল জাজমেন্টের জন্য ওয়েট করবো বাংলার মানুষ। দাদা, নন্দীগ্রামের সেবাশ্রমে যারা শহীদ পরিবার গিয়েছিল তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি হ্যারাসমেন্ট করেছে, কোন ছবি ধরা পড়লো আর কি? পুলিশের খুব বাড়াবাড়ি আছে, পুলিশের খুব বাড়াবাড়ি আছে। এবং পুলিশ সব সময় ছবি লোকাতে চায় মানুষকে। আমাদের সামনেও তো আমাদের এগেনস্টে বা আমাদের ওজোর আপত্তি অনেক কিছু করেন। কালকে তো জঙ্গলমহলে মানুষ আমাকে জামবনিতে বলছিলেন যে আপনি তো এসে 2010-এ মমতাকে মুখ্যমন্ত্রী করতে বলেছিলেন। আমি বললাম হ্যাঁ, আমি বিশ্বাস ভরসা নিয়ে বলেছিলাম। একটা ট্রাস্ট বলে শব্দ আছে, সেই শব্দের উপরে গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে। আমি বিশ্বাস করেছিলাম। সিপিএম ঠকিয়েছিল। অমর বসুরা, শম্ভু মান্ডিরা যারা জামবনির নেতা ছিলেন, দহরেশ্বর সেনরা ওখানে যারা নেতা ছিলেন, পুলিন বিহারী বাস্কেরা, সিপিএম করেনি, কথা রাখেনি। আমি তাই বলেছিলাম যে আনুন, পরিবর্তন আনুন। সেদিন মমতা ব্যানার্জিকে দেখেছিলাম, সঙ্গে ছিলাম, 15 বছর দেখা হয়ে গেছে। উনি আমার কাছে রিপোর্ট চাইছেন, আমি তো রিপোর্ট দিয়ে দিলাম যে জেলিংহামের জন্য 2000 কোটি, 315 কোটি টাকা নন্দীগ্রাম দেশপ্রাণ রেলের জন্য। আর আমি তো যা করেছি সব ছত্রে ছত্রে আমার 4 বছরের এমএলএ হিসাব দিয়ে দিয়েছি, 2টো এমএলএ অফিস সব। আমি সাধারণত দিই না আপনাকে, কিন্তু যেহেতু আপনি আমার এলাকায় এসে গুলো করেছেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনার সব কথার উত্তর দিয়েছি। এটা বইটাও আপনার কাছে পাঠাতে চাই। আমি এই ভারত সরকারের জেলিংহামের অর্থ, রেলের অর্থ, 834 জন চাকরি পেয়েছে রেলের গ্রুপ ডিতে জমিদাতারা, সব বন্ধ হয়ে গেছিল। আমি তো বলেছি, কিন্তু আপনি 15 বছরে মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেন না। বুদ্ধবাবু 235, আমরা 30, আমরা 235, ওরা 30, দম্বটা ভাঙলো কে? প্রথম নন্দীগ্রাম ভাঙলো কবে? 2009, 5ই জানুয়ারি। শহীদ জননী ফিরোজা বিবি লড়াই করলো, ভোটটা আমি করেছিলাম। 50,000 ভোটে ফিরোজা বিবি জিতলেন উপনির্বাচন। ইলিয়াস মোহাম্মদের মেম্বারশিপ গেছিল। সেই উপনির্বাচনে জেতার পরে প্রথম তৃণমূল 30 থেকে 31 হলো। তারপরে বিষ্ণুপুর জিতলো দক্ষিণ 24 পরগনায় বাই ইলেকশন, 31 থেকে 32 হলো। তারপরে রাসবিহারী আপনার জিতলো দক্ষিণ কলকাতায়, 32 থেকে 33 হলো। আপনি আপনার পরিবর্তনটা তো এখান থেকে শুরু হয়েছিল। আপনার 15 বছরে আপনি বলুন, 11তে আপনার এমএলএ, 16তে আপনার এমএলএ। আপনি তো যতখানে রাস্তাঘাট, উন্নয়ন, আলো সব যা হয়েছে, সেখানে হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি এলাকার সাংসদ ছিলাম। আমি সিএসআর এর টাকা বিভিন্ন সংস্থা থেকে এনে স্কুল বিল্ডিং থেকে শুরু করে করেছি। আপনি 15 বছরে আপনার মুখ্যমন্ত্রী যা যা বলেছিল, 12 ক্লাস পর্যন্ত রেসিডেন্সিয়াল স্কুল গোকুলনগরে করেন। মুখ্যমন্ত্রী শহীদ মিনার, শহীদ বেদি বানাবে বলেছিল, করেনি। আমরা যে 135 ফিট উঁচু শহীদ মিনার করেছি স্থানীয় স্তরে চাঁদা কালেকশন করে, এবং আমি নিজে 14 লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করি।
কোনো কন্ট্রিবিউশন আপনার পার্টির, আপনার দলের, আপনার সরকারের সেখানে ছিল না। উল্টে সুব্রত মুখার্জি বেঁচেছিলেন, জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং মন্ত্রী। একাধিকবার তার কাছে গিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে লোন নিয়েছে, জল প্রকল্প নিয়ে এসেছিলাম। আমি বিজেপিতে চলে যাওয়ার কারণে জল প্রকল্প আপনি সম্পূর্ণ করেননি, পাইপগুলো রাস্তায় পড়ে নষ্ট হচ্ছে। কালকে সকালবেলা গিয়ে দেখে আসবেন। তাই নন্দীগ্রামের মানুষ আপনাকেও চেনে। তাই আমাকে কেউ বলেনি যে মন্ত্রী হবো বলে। আমি বিজেপিতে গেছি বিনা শর্তে, বিজেপি আমাকে বলেছে ওনার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। 18 জানুয়ারি 2021 আপনার পিসি এসে বললেন আমি দাঁড়াবো। বিজেপি আমাকে বললো আপনাকে এখানে লড়তে হবে। আমি বিজেপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মেনে লড়েছি। আমাকে বিজেপি ঘোষণাও করেনি, মুখ্যমন্ত্রী তো দূরের কথা, উপমুখ্যমন্ত্রী তো অনেক দূরে, মন্ত্রী করবে কিনা সেটাও বলেনি। আর আপনার পিসি ছিলেন ঘোষিত মুখ্যমন্ত্রী, তৃতীয়বারের মুখ্যমন্ত্রী। 64,000 মুসলমান ভোট আপনার পকেটে ছিল। 17টা গ্রাম পঞ্চায়েত, 2টো পঞ্চায়েত সমিতি, সব সমবায় সমিতি, সব স্কুল কমিটি, পাঠাগার কমিটি, সমস্ত আপনার পকেটে ছিল। তারপরেও ভারতীয় জনতা পার্টি যে ভোট ছিল সেই ভোটকে 17,000 ভোটকে বাড়িয়ে আমি 1,10,000 ভোট করেছি। আর 69,000 ভোটে এগিয়ে থাকা 2019-এর লোকসভা ভোটে 69,000 ভোটে নন্দীগ্রামে তৃণমূল এগিয়েছিল 19-এর ভোটে। সেই সিট আপনার পিসি ধরে রাখতে পারলো না, 2000 ভোটে হারলো। আমি তো জেতা সিটে আমি প্রার্থী হইনি। আমাকে বিজেপি যেখানে প্রার্থী করেছে ঘোষিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এবং 19-এ বিজেপি যে 118টা বিধানসভায় লিড ছিল তার মধ্যে নন্দীগ্রাম ছিল না। 69,000 লিড ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিব্যেন্দু অধিকারী। সেই আসনে আমি 69,000 মেকআপ করে 64,000 মুসলমান ভোটের 200-300 ছাড়া একটাও পাইনি, এটা নেগলিজিবল। তারপরেও কিন্তু আপনার পিসিকে আমি হারিয়েছি। অর্থাৎ আমার সঙ্গে এসব করে আপনার লাভ নেই। আপনি উন্নয়নের ক্ষেত্রে প্রশ্ন তুলেছিলেন, আমি তার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আপনি আশা করি কোলাঘাট পেরিয়ে গেছেন, ভালোভাবে বাড়িতে পৌঁছান, রাত্রে নিশ্চিন্তে ঘুমান এবং ওই জায়গাটা ছেড়েই চিন্তা ভাবনা করুন। আর আমি চাইবো আপনি যদি আজকের কর্মসূচিতে উৎসাহিত হয়ে থাকেন, প্যারাসিটামল দিয়ে ভেবে থাকেন যে সব করে দিয়েছি, ওম শান্তি, তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনার পিসিকে বলুন আইপ্যাককে সঙ্গে নিয়ে সুফিয়ানকে, সাউদ্দিনকে দুপাশে রেখে আরেকবার ভোট করতে বিজেপি প্রস্তুত আছে। দাদা হাইকোর্টের দাদা, হিন্দি আছে, হিন্দি আছে। প্রসূন বন্দ্যোপাধ্যায় মামলায় আপনাকে হাজিরা দিতে হবে না বলে চাঁচল থানাতে। আমি ওয়েলকাম করব। একটা রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী, আমি বক্তব্য রাখতে গেছি, প্রভাব খাটিয়ে, উনি প্রাক্তন পুলিশ অফিসার, এখনো কোনো একটা দপ্তরে আছেন, প্রভাব খাটিয়ে করেছেন। মনিরুল বলে একজন এসআই কে দিয়ে আমাকে নোটিশ পাঠিয়ে দিয়েছেন। আমাকে চাঁচলে যেতে হবে কলকাতা থেকে 400-450 কিলোমিটার দূরে। কারণটা কি, অভিযোগটা কি? আমি তো লয়ার বাইট পিপুল, আমি হাইকোর্টে গেছি, হাইকোর্ট বলেছে ওনাকে যেতে হবে না, আপনাদের জিজ্ঞেস করলে ভিডিও কল করে নেবেন, আমার মোবাইল ফোন আছে, পাঠিয়ে দেবো। মনিরুল ভাইকে পাঠিয়ে দেবো। এসআইকে আমি চিনি, মুর্শিদাবাদে মালদাতে অবজারভার ছিলাম, ওই এসআইকে চিনি, ওর কোনো দোষ নেই, কর্তার ইচ্ছাই করেছে। ও মনিরুল চাইলে মোবাইল ফোন দিয়ে দেবো, মোবাইলে ভিডিও কল করবেন, কেমন আছে জানতে চাইবেন, বলবো ভালো আছে, কি করছেন জানতে চাইবো, মমতা ব্যানার্জিকে হারানোর কাজ করছে। যদি বলেন এই বলেছেন, হ্যাঁ বলেছে, যা বলেছি রেকর্ড আছে। আবার বলছি, ওদের সম্পর্কে যা বলেছি আবার সভাতে বলবো, আবার বলবো। চাঁচলে বলেছি, এরপর হরিশ্চন্দ্রপুরে বলবো, রতুয়ায় বলবো, মালতীপুরে বলবো, গাজলে বলবো, ওল্ড মালদাতে বলবো, মানিকচকে বলবো। তো হাতের তালু আমার। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে তৃণমূল কোথায় ছিল? তৃণমূলটা করতো ইটাহারে অমল আচার্য, ডালখোলাতে সুভাষ গোস্বামী। তৃণমূল বলে কিছু বস্তু ছিল না। আমার হাত ধরে জন্ম হয়েছে তৃণমূল। 3টে জেলা সাফ হবে এবারে, লোকসভায় হাফ হয়েছে, বিধানসভায় তৃণমূল সাফ হবে 3টে জেলা। এই